প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা নার্স তত্ত্ব অনুযায়ী এএমএফ গণনার যে থিওরিটা বা সূত্রটা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। তো আজকে সেই সূত্রটা নিয়ে আরেকটু কথা বলে আমরা আজকে ম্যাথ করতে যাব। তাহলে প্রথমে ভাইয়া বলে এসেছিলাম যে ইনট সেলের ক্ষেত্রে আমরা কি করি, যে ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভবকে বিয়োগ করি। এটা হচ্ছে প্রমাণ অবস্থার জন্য, যেখানে কোনো টেম্পারেচার থাকছে না, কোনো কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা থাকছে না। কিন্তু যদি কোনো ম্যাথে আমাদেরকে টেম্পারেচার দিয়ে দেয় এবং ঘনমাত্রা দিয়ে দেয় ঠিক এরকমভাবে, সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে কি, যে আমরা ম্যাথটা কিভাবে করব। এবং এই ম্যাথটা কিন্তু আমাদের নর্মাল ইএমএফ যেভাবে বের করে প্রমাণ অবস্থার জন্য সেরকমভাবে বের করলে চলবে না। তাহলে কিভাবে বের করব আমরা? বের করার সূত্রটা হচ্ছে এটা, যে ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস, মানে প্রমাণ অবস্থার যে ইএমএফটা সেটা থেকে একটা অংশকে বাদ দিতে হয়। কি সেই অংশটা? আরটি বাই এনএফ ইন্টু লন বা এল এন, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। সবার পরিচয় ভাইয়া দিয়ে দিয়েছি যে ইনট সেলটা হচ্ছে প্রমাণ বিভব, এন হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা, আর হচ্ছে এখানে আমরা এসআই এককেরটা নেব যে 8.316 জুল পার মোল পার কেলভিন, টি হচ্ছে কেলভিনে টেম্পারেচার, আর এদিকে আমাদের উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আমরা যে দেয়া থাকছে এখানে সেইভাবে বের করব। আর এখানে এফটা বড় হাতের এফ হবে, একটু কারেকশন করে নেব সবাই, মানে বড় হাতের এফ দিয়ে যেহেতু ভাইয়া শিখিয়েছি তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। বড় হাতের এফ কি ইন্ডিকেট করে আমাদের মনে পড়ে? বড় হাতের এফ ইন্ডিকেট করে ফ্যারাডে ধ্রুবক, তার মানে এর ভ্যালুটা কত? 96,500 কুলম। তো এই ভ্যালুটা হচ্ছে মুখস্থ, আমরা জানি। এবার আমাদের কাজ কি? ভাইয়া আরেকটা কথা বলে এসেছিলাম যে আমরা লনকে লগে কনভার্ট করে নেব অঙ্ক করার সময়, তার মানে এটাকে লগে কনভার্ট করলে তার সাথে কি করতে হবে? 2.303 গুণ করতে হবে, কারণ কেমিস্ট্রিতে আমরা 10 ভিত্তিক হিসাব করি বা সেমি ডেসিমোলার হিসাবে যাই, এই জন্য এটা করা হয়। তবে না করলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ লন দিয়ে করলেও ম্যাথ কিন্তু ভুল না, ম্যাথ সঠিক। তো আজকের আমরা উদাহরণটাতে একটু চলে যাই। উদাহরণটা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে কোষটা দেয়া আছে যে জিঙ্ক অ্যানোড এবং কপার ক্যাথোড, ওকে। এবং জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে অ্যানোডে যেভাবে জারণ বিক্রিয়া ঘটে, এবং জিঙ্ক 2+-এর ঘনমাত্রাটা দেয়া সেটা হচ্ছে কত? 0.3 মোলার। আর এদিকে লবণ সেতু দিয়ে সংযোগ দেয়া কপার 2+ থেকে কপার হচ্ছে, কপার 2+-এর ঘনমাত্রাটা দেয়া কতটুকু? 0.1 মোলার। তো এরপরে আমরা কিভাবে আগাবো ম্যাথটাতে, আর কি কি দেয়া আছে একটু দেখি। আমাদের এখানে জারণ বিভব দেয়া আছে, জিঙ্কের জারণ বিভব হচ্ছে +0.76 ভোল্ট, আর কপারের জারণ বিভব হচ্ছে -0.34 ভোল্ট। কিভাবে বুঝলাম? এই অংশটুকু দেখে। তো যাদের মনে নেই এই অংশটুকু, এটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলে যাই। সেটা হচ্ছে যে যখন জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বাদ যায় তখন কি সৃষ্টি হয়? জিঙ্ক 2+। তার মানে আগে পরমাণু ছিল বা মৌল ছিল, পরে সেখান থেকে আয়ন হচ্ছে। কখন এটা ঘটে? যখন জারণ হয়। আর জারণ কার ক্ষেত্রে হয়? জারণ হয় অ্যানোডের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানোড উপস্থাপনের ধরন, প্রথমে মৌল বা পরমাণু, পরবর্তীতে তার আয়নটা। তাহলে এখানেও কি ঠিক একইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যার কারণে আমরা বুঝলাম এটা হচ্ছে জারণ বিভব। ওকে, এটা নিয়ে আমরা কথা না বাড়াই, কারণ এটা নিয়ে অনেক আলোচনা করে এসেছি ভাইয়া, মানে পূর্ববর্তী ভিডিও ক্লাসগুলোতে। তাহলে এখানে আমাকে যে কাজটা করতে হবে এই ম্যাথটা করার সময়, আমাদেরকে অ্যানোড এবং ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া দেখিয়ে সার্বিক কোষ বিক্রিয়াটাও দেখাতে হবে। তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি? জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বাদ যাচ্ছে, জিঙ্ক 2+ হচ্ছে, অর্থাৎ একটু আগে যেটা ভাইয়া ডান পাশে দেখালাম। আর ক্যাথোডে কি ঘটনা ঘটছে? ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়ায় কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, তাই তো? এবার সার্বিক কোষ বিক্রিয়া আমি যদি দেখাই, বা মোট কোষ বিক্রিয়া, দুটো ইলেকট্রন কাটাকাটি চলে যাচ্ছে, এখানে জিঙ্ক থাকছে বাম পাশে, আর কি কপার 2+ থাকছে, আর ডান পাশে থাকছে জিঙ্ক 2+ এবং কপার। এবার আমাকে খেয়াল করতে হবে যে এখানে কি কোনো মোল সংখ্যা আছে কিনা। এদের মোল সংখ্যাটা কোন কাজে লাগবে? এদের মোল সংখ্যাটা ঘনমাত্রা যখন দেখাবো সূত্রে তখন কাজে লাগবে। তো দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্ক 2+-এর সামনে 1, কপার 2+-এর সামনে 1, তার মানে সমতাকরণের কোনো প্রয়োজন হয়নি, কারণ দুটো ইলেকট্রন ছেড়েছিল, দুটো ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, এজন্য সমতাকরণের প্রয়োজনটা দরকার পড়ছে না এখানে। এবার সূত্রে চলে আসি। সূত্রে ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আরটি বাই এনএফ, এফটা বড় হাতের, আরেকবার বলছি, লন জিঙ্ক ডিভাইডেড বাই কপার। এবার এই অংশটাকে আমরা যদি একটু ক্লিয়ারলি লিখতে চাই, মানটা একটু পরে বসাই। এই অংশটাকে বিশেষ করে
এই জায়গাটাকে ভাইয়া যদি দেখাই একটু ভেঙে, যে এটাকে আমরা এইভাবে দেখাবো না, এটাকে আমরা তার এই যে জিঙ্ক 2+ আর কপার 2+, আমাদের এখানে উৎপাদটাকে সৃষ্টি হলো, উৎপাদটা কিন্তু এখানে জিঙ্ক 2+, আর বিক্রিয়কটাকে এখানে কপার 2+। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এই জন্যই কিন্তু আমরা এখানে দেখলাম যে বিক্রিয়ক এবং উৎপাদকে, এটার জন্যই কিন্তু আমাদেরকে এই কোষ বিক্রিয়াটা দেখাতে হচ্ছে। তাহলে জিঙ্কের ক্ষেত্রে এখানে কি জিঙ্ক 2+, তার এখানে যেহেতু মোল পরিমাণটা 1, সেহেতু উপরে কি কোনো পাওয়ার হবে? কোনো পাওয়ার হবে না। আর ডিভাইডেড বাই কপার 2+, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা আমাদের বসাতে হবে, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা এবং কপার 2+ এর ঘনমাত্রা। আমি এই জিনিসটা কেন আলাদা করে দেখালাম, তার কারণটা হচ্ছে যে আমি অনেক পরীক্ষার খাতায় পাই বা এমনি ক্লাসে করতে দিলেও পাই, অনেকে ভাবে কি যে বাম পাশে যেহেতু জিঙ্ক আছে তার মানে জিঙ্কটা মনে হয় এখানে বিক্রিয়ক, আর কপার ডান পাশে আছে তার মানে কপারটা মনে হয় উৎপাদ। কিন্তু না, বিক্রিয়া করার পরে আমরা বুঝতে পারি যে আসলে কে বিক্রিয়ক আর কে উৎপাদ। এই যে দেখো, বিক্রিয়ক এই সাইডে কপার 2+, আর উৎপাদ হচ্ছে জিঙ্ক 2+। তার মানে এই বিক্রিয়াটার উপরে আমাদের এই জিনিসটা নির্ভর করছে, তা না হলে কিন্তু উল্টা বসিয়ে দিতে। ঠিক আছে, তাহলে এবার আমরা ভ্যালুগুলো বসাই। ই নট সেল বের করবো কি ট্রেডিশনাল নিয়মে। তাহলে ট্রেডিশনাল নিয়মটা কি? ট্রেডিশনাল নিয়মটা হচ্ছে আমরা প্রথমে কাকে বাদ দিচ্ছি, কাকে লিখছি এখানে, এটা হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব আর মাইনাস অ্যানোডের বিজারণ বিভব। ওকে, এটা হচ্ছে ই নট সেলের পরিবর্তে লিখলাম। আর আর টি বাই এনএফ এর ভ্যালুটা, আর এর ভ্যালু হচ্ছে 8.316, টি কত 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 30 + 273, 273 যোগ হবে, তার মানে 303। ওকে, ডিভাইডেড বাই আদান প্রদানকৃত ইলেকট্রন কয়টা এখানে? 2টা, তার মানে 2টা ইলেকট্রন ছাড়ছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 2। এফ এর ভ্যালুটা কত? ক্যাপিটাল এফ কিন্তু এটা ফ্যারাডে, তাহলে 96,500। এবং ভাইয়া যেহেতু লন থেকে লগে কনভার্ট করে নিয়েছে, তাহলে 2.303 চলে আসছে হিসাবে। তাহলে লগ এর পরে জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা এখানে যেতে হবে কত, সেটা 0.3। এই যে 0.3, উপরে কোনো পাওয়ার নেই কারণ এখানে 1। কপার 2+ এর ঘনমাত্রাটা কত? 0.1, তাহলে নিচে হচ্ছে 0.1। লনকে লগে কনভার্ট করতে হবে, ভাইয়া লিখে দিয়েছি এখানে। এবং এদের ভ্যালুটা বসানো লাগবে, বা তুমি চাইলে এই ভ্যালুটা মানে ই নট সেলটা আলাদা করে ডান দিকে রাফ করেও বের করে রাখতে পারো। তাহলে এদের ভ্যালুটা আমি হিসাব করিয়ে দেখিয়েছি যে কপার 2+, কপার মানে বিজারণ বিভবটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানে +0.34, সূত্রের মাইনাস, আর এই চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস মাইনাসে +0.76, আর এই পুরো ভ্যালুটা আসে -0.01434। তাহলে বিয়োগ করলে ভ্যালুটা আসছে কত? 1.085 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে এটা। এখন শুধু প্রমাণের সূত্রটা যদি আমরা মানে শুধু যদি ই নট সেল বের করি, তাহলে ই নট সেলটা কতটুকু আসে একটু দেখি তো হিসাব করে। 0.34 + 0.76, তার মানে 1.1 ভোল্ট। একটু খেয়াল করে দেখো, ই নট সেল আসে 1.1 ভোল্ট, আর এটা আসছে কত? 1.085, প্রায় কাছাকাছি না? এটাই ভাইয়া বলছিলাম গত ভিডিও ক্লাসে বা আজকে, যে এই ভ্যালুটা অনেক ছোট একটা মান আসে এখানে। আমরা ই নট সেল থেকে যে ভ্যালুটাকে বাদ দিই সেটার মানটা অনেক ছোট, এজন্যই ই নট সেল আর ই সেল প্রায় কাছাকাছি চলে আসে। তো আমরা এটা খেয়াল করব পরীক্ষার খাতায়। তো এই ছিল প্রথম উদাহরণটা আজকের। দ্বিতীয় উদাহরণটাতে আমরা চলে যাই। দ্বিতীয় উদাহরণটা এখন আমরা খুব সহজেই বুঝবো। দ্বিতীয় উদাহরণটাতে দেখানো হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে যে কোষটা দেয়া হয়েছে, কোষটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের, এবং অ্যালুমিনিয়ামের জারণ মান আমরা জানি বেশি, এবং সেজন্যই এটা অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ক্যাথোড হিসেবে জিঙ্ক। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রাটা দিয়ে দেয়া আছে কত, সেটা 0.45 মোলার, আর জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা দিয়ে দেয়া আছে 0.2 মোলার। আয়নেরই শুধু ঘনমাত্রা দেয়া থাকবে, খেয়াল করবে। তাহলে এই ম্যাথটা যদি আমরা আগের নিয়মে আগাতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে কোষ বিক্রিয়া দেখাতে হবে, অ্যানোড অর্ধকোষ এবং ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া দেখাতে হবে। তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি কি, অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন বাদ দিয়ে অ্যালুমিনিয়াম 3+ বানাচ্ছি, আর এদিকে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়ায় জিঙ্কের সাথে ইলেকট্রন যোগ করে জিঙ্ক পরমাণু বানাচ্ছি। ওকে, সো প্রথমে অনেকের মনে হবে যে ভাইয়া আমি তো অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন বাদ দিই, দেওয়ার পরে আমি অ্যালুমিনিয়াম 3+ পাই। ওকে, আর ভাইয়া জিঙ্ক 2+ এর সাথে আমি কি করি? 2টা ইলেকট্রন যোগ করি, করে আমি এখানে কি পাই? জিঙ্ক পরমাণু পাই। এখন এখানে 3টা ইলেকট্রন উপরে বিয়োগ যাচ্ছে, আর এখানে কয়টা? 2টা ইলেকট্রন যোগ হচ্ছে। কি করতে হবে?
লসাগু করতে হবে, লসাগু করে বিক্রিয়া সমতা করে দিতে হবে। তাহলে এই উপরের বিক্রিয়াটাকে এটাকে কত দিয়ে গুণ করা লাগবে, এটাকে 2 দিয়ে গুণ করা লাগবে, আর নিচেরটাকে কত দিয়ে গুণ করা লাগবে, 3 দিয়ে গুণ করা লাগবে। ভাইয়া কিন্তু ডিরেক্ট এই 2 এবং 3 দিয়ে গুণ করা অবস্থাটা দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এই দুটাকে আমি যদি যোগ করে দিই তাহলে 6টা ইলেকট্রন কাটা যাচ্ছে, বাম পাশে থাকছে কি 2, এখানে একটা দাগ দিয়ে দিলে ভালো হয়, দেখতে ভালো দেখায়। তাহলে বাম পাশে কে থাকছে, বাম পাশে থাকছে 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 জিঙ্ক 2 প্লাস, আর ডানে উৎপাদে থাকছে 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 জিঙ্ক। তাহলে আমরা দেখছি যে এখানে বিক্রিয়কটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস, আর উৎপাদটা হচ্ছে মানে ঘনমাত্রায় যখন যাব উৎপাদটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এবং জিঙ্কের সামনে 3 আছে, অ্যালুমিনিয়াম 3 প্লাসের সামনে 2 আছে। এটা কিন্তু ওই ঘনমাত্রা হিসেবের সময় পাওয়ার হয়ে যাবে, আমি দেখাচ্ছি। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করলাম, ই সেল ইজ ইকুয়ালস টু ইনার সেল মাইনাস আরটি বাই এনএফ লন অ্যালুমিনিয়াম 3 প্লাসের ঘনমাত্রা এবং কি জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা। তাহলে এখানেও আমাদের অ্যালুমিনিয়াম 3 প্লাস পরমাণু না, ডিভাইডেড বাই জিঙ্ক 2 প্লাস। তাহলে এদের ভ্যালুগুলো বসাবো আমরা, আর এটা হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে হিসাব অনুযায়ী আমরা ইনর সেল বের করতে কি করব, ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, এবং আরটি বাই এনএফ, আর এর ভ্যালু 8.316, টি এর ভ্যালু 300। কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি 27 যোগ 273, তার মানে হচ্ছে কত 300 এত কেলভিন। এখানে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা কত, 6টি, এই জন্য এন এর ভ্যালু হচ্ছে 6, ক্যাপিটাল এফ এর ভ্যালু হচ্ছে 96,500, আর যেহেতু ভাইয়া লগে কনভার্ট করে নিয়েছি 2.303 হিসাবে আসলো। এবার খেয়াল করে দেখো যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ঘনমাত্রাটা কত ছিল, 0.45, এই যে 0.45, আর তার উপরে পাওয়ার 2 কেন, এই যে এখানে আমার এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা আমরা সূত্রে পড়েছি, তাই না। তাহলে এই যে এর এখানে 2 আছে সামনে, যেটা কি ভরক্রিয়া সূত্র অনুযায়ী পাওয়ার হয়েছে, এই হচ্ছে সেই পাওয়ার 2। আবার জিঙ্কের ক্ষেত্রে তার ঘনমাত্রাটা কত, তার ঘনমাত্রাটা হচ্ছে 0.2, যেটা দেয়া আছে, এবং যেহেতু জিঙ্ক এখানে কি বিক্রিয়ক, তার মোল পরিমাণটা কত, মোল পরিমাণটা হচ্ছে 3, তাহলে এখানে কিউব হয়ে গেল, পাওয়ার হিসেবে চলে আসলো। ওকে, তাহলে এই হিসাবটাই ভাইয়া দেখাতে চাচ্ছিলাম। এবার আমরা ভ্যালু হিসাব করিয়ে দেখছি যে এখানে কত আসছে। আচ্ছা, এখানে ভাইয়া কোশ্চেনে জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের জারণ বা বিজারণ বিভব দিয়ে দেইনি, কারণ আগের অনেক ম্যাথে আমরা অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের ভ্যালুগুলো ব্যবহার করে এসেছি, সেখান থেকে আমরা দিয়ে দেব। তো পাশে অবশ্যই ভ্যালু দেয়া থাকবে এখানে কোশ্চেনে, সমস্যা নেই। আর তাহলে রেজাল্টটা কত, রেজাল্টটা হিসাব করে আমরা পাচ্ছি আমরা 0.8861 ভোল্ট। তাহলে নতুন কি শিখলাম এই ম্যাথটাতে, নতুন শিখলাম যে আমাদের যখন কোষ বিক্রিয়াটা কি আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা সমান হবে না, সেক্ষেত্রে আমরা কি করব, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে একই করব, এবং কি বিক্রিয়ক উৎপাদকে চিনতে শিখবো যে কারা বিক্রিয়ক কারা উৎপাদ, এবং তাদের ঘনমাত্রা অনুযায়ী রিপ্রেজেন্ট করতে হবে আমাদের সূত্রে এখানে, এবং তাদের মোল সংখ্যাটা কি হয়ে যাবে, এখানে আসলে পাওয়ার হয়ে যাবে ভরক্রিয়া সূত্র অনুযায়ী। তো এই ছিল আমাদের নার্নস্ট ইকুয়েশন অনুযায়ী ইএমএফ গণনা। এই টপিকটা আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে সৃজনশীল হয়ে থাকে, তোমরা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে। তো তাহলে আজকে আমরা আর পড়বো না, আমরা নেক্সট ভিডিও ক্লাসে অর্ধকোষ নিয়ে আলোচনা করব। 5 ধরনের অর্ধকোষের কথা ভাইয়া বলে এসেছিলাম এর আগে, এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।